আয়শা এবং ফারিয়া দুই বোন। বাজারে তাদের সবজির পুরীর একটি দোকান আছে। তাদের বাবা নেই, ঘরে অসুস্থ মা খাদিজা বেগম আছেন। তারা নিজেদের বাগান থেকে সবজি তুলে এনে সবজি পুরি দোকান চালায়। আরে ফারিয়া, এত সকাল হয়ে গেল, এখন পর্যন্ত বাগানে যাওয়ার নাম নেই। এভাবে বসে থাকলে বাগানে যাবে কখন? সবজি না তুললে আজ সবজি পুরি বানাবো কিভাবে? বাগানে কি শুধু আমিই যাব? তুমিও তো কখনো যেতে পারো। রোজ আমাকে এই কাজ করতে পাঠিয়ে দাও। আমার আর ভালো লাগে না। ভালো লাগে না মানে? ভালো না লাগলেও এই কাজটা তোর করতে হবে। আমি যে সারাদিন দোকানে বসে পুরি ভাজি, সেটা কি আমার খুব ভালো লাগে? তাহলে এই কাজ ছেড়ে দাও। এই কাজ আমাদের আর কত করতে হবে? যদি এই কাজ না করি তবে খাবো কি? আমাদের না খেয়ে থাকতে হবে তো। যদি তোমার বাগানে যেতে এতই অসুবিধা হয়, তবে পুরি ভাজার কাজটা তুমি নাও, আমি বাগানের কাজ নেব। না থাক, তুমি তোমার জায়গাতেই থাকো, আমি আমার জায়গাতে ঠিক আছি। আমি এখন যাচ্ছি, তবে এটা যেন শেষবার হয়। আবার যেন আমাকে বলতে না হয়। যদি বলতে হয় তবে আমি তোমার কাজ নেব, আমার কাজ তুমি নেবে। তারপর আমি তোমার কোনো কথা শুনবই না। ঠিক আছে, ঠিক আছে, আমার সাথে এভাবে কথা বলার দরকার নেই। তুমি সব সরঞ্জাম প্রস্তুত করো, আমি এখন বাগানে গিয়ে সবজি নিয়ে আসব। ঠিক আছে, আমি দোকানে যাচ্ছি, তুমি সবজি দিয়ে দোকানের দিকে নিয়ে আসো। ঠিক আছে, তাই হবে, তুমি যাও। দুই বোনের মা খাদিজা বেগম বৃদ্ধ, বহু বছর ধরে সে অসুস্থ। টাকার অভাবে তারা মায়ের সঠিক চিকিৎসা করাতে পারে না। কোথায় গেলি? দোকান ভালোভাবে বন্ধ করে এসেছিস তো? দেখছিস কোনো গন্ডগোল যেন না হয়। আরে মা, কিসের গন্ডগোল হবে? এত বছর ধরে এই ব্যবসা চালাচ্ছি, এখন কি কোনো ভুল করবা নাকি? মানুষ তো ভুল করে, তাই রোজ তোদের মনে করিয়ে দিই। আচ্ছা, এসব কথা ছাড়, তুই নিজের কথা বল। আজ কেমন লাগছে তোর শরীরটা? সারা বছর থাকে, আজও তেমন। আজ কি আর ভালো হয়ে যাবে? তোমার এই কষ্ট আমার আর সহ্য হয় না মা। এই পুরীর ব্যবসা করেও তো ওষুধ কিনতে পারছি না। যত টাকা আসে তা বাড়িতে সংসারেই লেগে যায়। তোমার চিকিৎসা করাবো কি দিয়ে? আমার আর চিকিৎসার দরকার নেই মা। যতদিন বেঁচে আছি বিছানায় শুয়ে থাকবো। আমার পিছনে এত টাকা খরচ করার কোনো মানেই হয় না। তাহলে কি তোমাকে আমরা এভাবে কষ্ট পেতে দেখব? আরে কিসের কষ্ট? শুধু সারাদিন আরাম করি, খাই, এটাই তো। এতে আমার কি কষ্ট হবে? এসব কথা তো তুমি আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলো মা। আমরা কি বুঝি না? আমরা কি এখনো ছোট আছি? আরে না, আমার দুই মেয়ে এখন বড় হয়ে গেছে। এখন ঘরের সব দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছে। তুমি চিন্তা করো না মা, আমরা শীঘ্রই কিছু একটা করে অনেক টাকা জমাবো। তারপর তোমার ভালো চিকিৎসা করাবো। তুমি একদম ঠিক হয়ে যাবে। শরীফ সাহেবের সহকারী রফিক বেশ কিছুদিন ধরে পুরীর দোকান খোলার কথা বলছিল। শরীফ সাহেব তাকে একটি দোকান খুলে দিল, কিন্তু গ্রামে আয়শা ও ফারিয়ার দোকানেই বেশি চলে। কিরে রফিক, আর ভাই তোর দোকান কেমন চলছে? আমাকে তো কিছু জানালি না। দোকান দিয়ে দিলাম, আর আমাকে দুদিন পুরিও খাওয়াতে এলি না। আরে জিজ্ঞাসা করবেন না ভাই, মন ঠিক নেই। আপনি দোকান তো দিলেন, কিন্তু ওদিকে আয়শা আর ফারিয়ার দোকানের কারণে আমার কোনো লাভ হচ্ছে না। এটা তো আপনি ভাবলেনই না। আমার দোকানে একটা খরিদ্দারও আসে না, এক পয়সাও লাভ হচ্ছে না, সব ওদের দোষ। এ কথাটা তুই ঠিক বলেছিস, আমি তো ওদের দোকানের কথা ভাবতেই পারিনি। শোন, শুনেছি ওদের নিজেদের একটা বাগান আছে। যদি সেই বাগানই না থাকে
তবে ওদের দোকান চলবে কিভাবে? আহ 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 হ্যাঁ, এই কথাটা আপনি ঠিক বলেছেন। আপনার এই কথাটা আমার কাজের। এবার আমি একটু দেরি করব না। হ্যাঁ, তো চল, কাল রাতে আমরা দুজনে মিলে ওদের সর্বনাশ করে দেব। পরের দিন সকালে আয়শা ও ফারিয়া তাদের সবজির দোকানে দুই বোন আলোচনা করছিল। কাল তুই একটু দেরিতে দোকানে এসেছিলি না, তাই তুই সেই মজার দৃশ্য দেখতে পারিসনি। সেই রফিক যে সব সময় আমাদের দোকান দেখে আর জ্বলে, ও তো ভেবেছিল আমরা বন্ধ করে দিব। তুই মানবি না, রফিকের মুখটা একদম দেখার মতো হয় না, যেমন ইঁদুর মুখী লাগে। ইঁদুর মুখী, এই নামটা তো ভালো। এখন থেকে আমরা রফিককে ইঁদুর মুখীই বলবো। আসতে বল, কেউ যেন শুনতে না পায়। ভালো হলো, রফিক যেন জানতে না পারে, না হলে কামাল ভাইয়ের কাছে গিয়ে আমাদের নামে অভিযোগ করবে। না, কাউকে বলবো না, শুধু আমরা নিজেদের মধ্যেই ইঁদুর মুখী বলে কথা বলবো। হবে, তোর বয়স তো হচ্ছে, তুমি আমার কথা বলছো? আগে নিজেরটা ভাবো। আগে মায়ের চিকিৎসা করাবে, তারপর তোমার বিয়ে হবে, দেখে নিও। শরীফ সাহেব এবং রফিক পরিকল্পনা অনুযায়ী গভীর রাতে আয়শা ও ফারিয়ার বাগানে যায়। শোন, এটা তো ওদের বাগান, তাই না? দেখিস অন্য কারোর বাগান যেন না হয়। শুধু নষ্ট করবে না, ওদের সব সবজি আমি তুলে নিয়ে যাব। তারপর ওদের চোখের সামনে সেই সবজি দিয়ে পুরি বানিয়ে গ্রামের মানুষকে খাওয়াবো। ঠিক আছে, আমি তোর সাথে আছি। যদি কোনো সমস্যা হয়ও, তবে আমি তোর পক্ষেই থাকবো। শুধু কাউকে কিছু জানতে দিবি না। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না ভাই, আমরা চুপচাপ সবজি নিয়ে যাব আর বাগান নষ্ট করে দেব। না রবে বাঁশ, না বাজবে বাঁশি। ঠিক আছে, তাহলে কাল থেকে ওর পুরি আর বেচতেই পারবে না। হ্যাঁ, ব্যাস, এটাই তো আমরা চাই। চল, তাড়াতাড়ি কর, দেরি যেন না হয়, রাত হচ্ছে। ভাই, সবজি তোলা শেষ, একটাও সবজি বাকি নেই। এবার বাকি গাছগুলো নষ্ট করে দিই, যাতে ভবিষ্যতে ওরা এখান থেকে কিছু নিতে না পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা করার তাড়াতাড়ি কর, কথা বলিস না, জলদি কর। সকাল হতেই সবজির জন্য বাগানে গিয়ে দুই বোন বাগানের বেহাল দশা দেখে কাঁদতে শুরু করলো। এ কি আপা, আমাদের বাগানে এ কি হলো? আমিও তো এটাই দেখছি, পুরো গ্রাম ঠিক আছে, শুধু আমাদের বাগানটাই নষ্ট হয়েছে। নিশ্চয়ই কেউ শত্রুতা করে এসব করেছে, যাতে আমরা আমাদের পুরি দোকান চালাতে না পারি। এখন কি হবে যদি এই বাগান না থাকে? তবে আমরা সবজির পুরি দোকান চালাবো কিভাবে, আর মায়ের চিকিৎসা করাবো কিভাবে? এখন কাঁদলে কিছু ঠিক হবে না। চল আগে বাড়ি যাই, তারপর মায়ের সাথে কথা বলে দেখি উনি কোনো উপায় বলতে পারে কি। কি হলো মা, তোরা আজ দোকানে গেলি না? তোরা দুজন এভাবে কাঁদছিস কেন? জিজ্ঞেস করো না মা, আমাদের তো সব শেষ হয়ে গেল। আমাদের সবজির বাগান নষ্ট হয়ে গেছে, পুরো বাগান তছনছ করে গেছে। কি বলছিস, এটা কে করেছে? বাগান থেকে কিছু কি বাঁচাতে পারলি? না মা, কিছুই বাকি নেই। এখন আমরা কি করব? আমাদের সবজির পুরীর দোকান তো এখন বন্ধ হয়ে যাবে। আমি আছি তো, আমরা সবাই মিলে অন্য কোনো কাজ করব আর ঘর চালাবো। আমাদের তো স্বপ্ন ছিল যে এই টাকা দিয়ে তোমার চিকিৎসা করাবো, এখন কি হবে? আমার চিকিৎসার চিন্তা করিস না, আমি এখন ঠিক আছি। তোরা দুজন অন্য কিছু করার চেষ্টা কর, আমরা নিজেরাই কোনো কাজ খুঁজবো আর তারপর আবার বাগান বানিয়ে সবজির পুরির দোকান খুলবো। কিছুদিন পর শরীফ সাহেব এবং রফিক খুব খুশি ছিল, কিন্তু তাদের গোপন কথা ফাঁস হয়ে গেল। কিরে রফিক, গিয়ে দেখলি না
ওরা দোকান খুলতে পারলো কিনা? না ভাই, আজ তো আমার দোকান খোলার সময় হয়ে গেল, তবুও ওদের দোকান খোলেনি। এখন কিছুদিন আমি আরামে নিজের ব্যবসা করব। কামাল ভাই, আমরা সাহায্য চাইতে এসেছি। আমাদের মা খুব অসুস্থ, কিন্তু আমাদের কাছে টাকা নেই। সব মিলে শরীফ সাহেবের রফিকের বিচার করেন, তবে আমরা ক্ষতিপূরণ পেতে পারি। সেই টাকা দিয়ে আমরা নতুন বাগান আর মায়ের চিকিৎসা করাতে পারবো। একদম, আমিও এই ব্যাপারেই ভাবছিলাম। তোমাদের অনুমতি ছাড়া কিছুই করতে পারি না। ঠিক আছে, তো তোমরা বাড়ি যাও, আমি গ্রামের লোককে খবর দিই আর সন্ধ্যায় বিচার সবাই রাখি। দেখো কামাল, তুমি শুধু শুধু আমাদের উপর দোষ চাপাচ্ছ। তোমার কাছে কোনো প্রমাণ নেই। আপনার টাকার অভাব নেই, কিন্তু শুভবুদ্ধির অভাব অবশ্যই আছে। আর প্রমাণের কথা বলছেন, প্রমাণ তো এটাই যে তোমরা দুজন আমার সামনে বসে নিজেদের কাজের দোষ স্বীকার করেছিলে। আমি 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 টাকা দেব না, যা করার করে নাও, যাও। তো এই কথা মানে আপনি বিচার মানলেন না? আপনি টাকা দেবেন না? দাঁড়ান, এবার আমি মজা দেখাচ্ছি। গ্রামবাসীও বেনে পড়ুন। গ্রামবাসীরা শরীফ সাহেবকে মারধর শুরু করলো। রফিক আগেই পালিয়েছিল। আরে, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমি বুড়ো মানুষ। আপনাকে তো দিতেই হবে, এর জন্য যদি আপনার সব সম্পত্তি বেচতে হয় তবুও। আর কখনো গ্রামের কারো ক্ষতি করবেন না, শিক্ষা পেয়েছেন তো? এখন আর কখনো কারোর ক্ষতি করবেন না। কারোর কথাই আমি শিক্ষা পেয়ে গেছি। আমি এখনই টাকা আনছি। শরীফ সাহেব তার সম্পত্তির কিছু অংশ বিক্রি করে ক্ষতিপূরণ দেন। সেই টাকা কামাল ভাইয়ের মাধ্যমে দুই বোনকে দেওয়া হয়। ভালো হলো, যদি এই ঘটনা না ঘটতো তবে আমরা একসাথে এত টাকা কখনো পেতাম না, আর আমরা মায়ের চিকিৎসাও করাতে পারতাম না। ঠিক বলেছিস, এখন আমাদের কাজ করতে হলো না, আর সেই কাজের টাকা আমরা মুনাফা সহ পেয়ে গেলাম। এখন আবার নতুন বাগান লাগাতে হবে, আর সেই পরিশ্রমই করতে হবে। এখন তুমি চুপচাপ কাজ করো, আগে বাগানে যাব, আগে সেটা ঠিক করব, তারপর সেই সবজি দিয়ে দোকান চালাবো। এরপর দুই বোন মিলে সুন্দর বাগান তৈরি করলো। সেই বাগানের সবজি নিয়ে তারা তাদের সবজি পুরি দোকান আবার শুরু করলো। সেই ক্ষতিপূরণের টাকা দিয়ে তাদের মা খাদিজা বেগমের ভালো চিকিৎসা করানো হলো। তারপর এদের ঘরে আর কখনো অভাব আসে না।